বাংলাদেশের 5ই আগস্টের পূর্বাপর একটা পরিস্থিতি নিয়ে, যেখানে যেটি শিরোনাম হচ্ছে দ্য বাংলাদেশ এক্সপোজ দ্য রেজিম চেঞ্জ কনস্পিরেসি, 8 পর্বের প্রতিবেদন। আমি আপনার কাছ থেকে একটু আসলে এটার সামারি জানাতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে, যে আপনাদের ফাইন্ডিংসটা কি, আপনারা এটাকে রেজিম চেঞ্জ কনস্পিরেসি কেন বলছেন, কেন গণ অভ্যুত্থান নয়, একটু জানতে চাই। ওকে, তো আমার মনে হয় যে এই প্রথমে বলে রাখি যে এই যে রেজিম চেঞ্জের ব্যাপারটা, সেটা প্রথম আমরা টের পাই, অন্তত আমি পাই 2024-এর সেপ্টেম্বর মাসে, অগস্ট অ্যাকচুয়ালি, ইমিডিয়েটলি আফটার দি রেজিম চেঞ্জ। তো তো তখন থেকে আমি এটার পেছনে নানান ভাবে মানে ইনভেস্টিগেট করেছি, নানান লোকেদের সঙ্গে কথা বলেছি, অ্যান্ড অনেক কিছু দিল্লিতে বসে প্রবলেম হচ্ছিল আর কি। বাট এনিওয়ে, টু কাট এ লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে এটা 2024 পুরো অগস্টের পর কাটলো, 2025টা কাটলো। বাই দ্যাট টাইম আই ওয়াজ অ্যাবসলিউটলি সার্টেন যে এটা একটা রেজিম চেঞ্জেরই মানে স্টোরি। আর সেটা আমরা নানান ভাবে অনেক ধরনের ভেরি ব্রড ইন্ডিকেশন পেয়েছিলাম, যেভাবে মার্কিনী দুটো সংস্থা যারা ওই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি নিয়ে আন্ডারে কাজ করে, তারা আইআরআই আর এনডিআই যেভাবে এই ব্যাপারটাকে অ্যাপ্রোচ করেছিল বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সটাকে। আর এটা নিয়ে ইট হ্যাজ বিন রিটেন, acres of newsprint have gone into on the story. তো ওই মানে তো এটা ক্রমশ মানে ইট বিকেম অলমোস্ট a truth almost যে এটা হয়েছে, বাট উই নিডেড টু নো যে হাউ ওয়াজ ইট অপারেশনালাইজড। একটা কজাল মেকানিজম থাকে তো বিটুইন এ অ্যান্ড বি, এ কজেস বি, কিন্তু হাউ ডাজ এ কজ বি? তো এই জিনিসটাকে জানার জন্য আমরা সেটারও টের পাচ্ছিলাম, বাট উইবার অনেকগুলো মিসিং লিঙ্কস ছিল। আর বিকজ আমি দিল্লিতে, অনেক সময় সোর্সেসরা ফোনে এইসব জিনিস বলতে চায় না, বা সোর্সেসদের অব্দি পৌঁছানোটা ডিফিকাল্ট হয়ে যায়, কাগজপত্র পেতে ডিফিকাল্ট হয়ে যায়, এভিডেন্স পেতে ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য যখন জার্নালিস্ট এনায়েত কবির, সিনিয়র জার্নালিস্ট, উনি যখন ওনার সঙ্গে যখন এই ম্যাটারটা ডিসকাস করা হলো, হি অলসো গট ইন্টারেস্টেড বিকজ হি অলসো ওয়ান্টেড আনসার্স টু কোয়েশ্চেন। উনিও কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন। তো তারপরে যখন আমরা এটাকে নিয়ে বেশ ব্রেন স্টর্ম করলাম, অলমোস্ট 2.5 মাস ধরে শুধু ব্রেন স্টর্মই করেছি আর কি। তারপরে উই ডিসাইডেড যে যখন এই কয়েকটা নোডাল পয়েন্টস গুলো আমরা ফোকাস করতে শুরু করলাম, তখন ইট বিকেম ক্লিয়ার যে হাউ দিস মাইট হ্যাভ হ্যাপেন্ড। আপনার কাছ থেকে যদি এখন এটা আমরা একটু ক্লিয়ার হতে চাই যে আপনারা মানে কি পেলেন, একদম মানে সামারি করে যদি সেই জায়গাটায় চলে আসি, যে আপনারা কি পেলেন, কারা কারা বা কোন কোন পক্ষ এর সাথে জড়িত বলে আপনাদের ফাইন্ডিংস? তো কজাল মেকানিজমটা হচ্ছে মানে যেভাবে আমরা পেয়েছি, তার মধ্যে এখনো অনেক কাজ বাকি আছে আমার মনে হয়। আর সেই কজাল মেকানিজমটা হচ্ছে ক্লিয়ারলি একটা প্রক্রিয়া শুরু হয়েছিল লং বিফোর 2024। মানে আমি প্লেস করি 2021 এর এন্ডের দিকে, সেখান থেকে প্রক্রিয়াটা শুরু হয়। আর কজাল মেকানিজমটা আমরা যদি অ্যারো দিয়ে বোঝাই, তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত অ্যান্ড বাংলাদেশ আর্মি। তো দিস নিডস টু বি কেপ্ট ইন মাইন্ড ভেরি ভেরি ক্লিয়ারলি, যে এই জিনিসটা ঘটে কিভাবে, আর হু আর দ্য পিপল যারা ফর ডিফারেন্ট রিজনস এই জিনিসটাকে হতে দিয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ আর্মি, মানে এটা কেন বললেন আপনি? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ আর্মি, এটা এটাতে বোঝালাম যে এই তিনজনের, দুটো স্টেট অ্যাক্টর্স এর মাধ্যমে, দুটো স্টেটের মাধ্যমে এই পট পরিবর্তন বলেন বা রেজিম চেঞ্জ বলেন, সেটা ঘটিয়েছে হচ্ছে আর্মি। স্টুডেন্টসরা ছিল একটা ভেরি ভেরি স্মল পার্ট। তাদের শুধু ওই ইনিশিয়াল ডেজ গুলো আর কি, যে ডেজ লিডিং আপ টু দি রেজিম চেঞ্জ অফ 5th August 2024, সেই জায়গাটার ইমিডিয়েট কজ হিসেবে দেখানো। বাট এটার প্রক্রিয়া আমি বললাম বেশ অনেকদিন ধরে হচ্ছে। আমি পার্সোনালি আই ফার্স্ট গট দি ইন্ডিকেশন যখন আমি এটা নিয়ে লিখেছিলাম 2024-এ, যখন আমি একটা ডকুমেন্ট হাতে পেয়েছিলাম, সেটাতে দেখানো যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে যে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যানশিপ থেকে মোহাম্মদ ইউনুস কবে পদত্যাগ করলেন,
সেই ডেটটা হচ্ছে 7th of March 2023। এই অর্ডারটা ওদের অফিস থেকেই বার করা হয়েছিল, আর ওনার জায়গা উনি স্টেপ ডাউন করার পরে 3জন কো চেয়ারপারসনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো আর ওই কো চেয়ারপারসনের মধ্যে একজন ছিলেন যে ভদ্রমহিলা, যিনি হেলথ অ্যাডভাইজার হয়েছিলেন পরে, নুরজাহান বেগম। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন, ফার্স্ট ডকুমেন্ট। আর আমি যদি বলতে পারি যে আমার হাতে ফার্স্ট ইনিশিয়াল ডকুমেন্ট অফ দিস চেঞ্জ, ওয়াই ওয়াজ দিস হ্যাপেনিং, সেটা আমরা প্রসপেক্টিভলি জেনেছি। রেট্রোস্পেক্টিভলি জানলে তো ভালোই হতো, প্রসপেক্টিভলি জেনেছি, আগে গিয়ে পেছনের দিকে দেখেছি। তো এই জিনিসটা তখন জানা হয়েছিল 2024-এ, আর আমি তখন স্টোরিও করেছিলাম এটা নিয়ে। হাউএভার অনেকগুলো মিসিং এলিমেন্টস ছিল, যে এত বড় ঘটনা ঘটে গেল। ইন্ডিয়া হচ্ছে এই জিওপলিটিক্যাল এরিয়াতে একটি বড় স্টেক হোল্ডার, সেখানে ইন্ডিয়ার লোকজনের নাকের তলায় এই ঘটনাটা ঘটছে আর তারা টের পাচ্ছে না, দ্যাট ওয়াজ বিয়ন্ড ক্রেডিবিলিটি আর কি। তো সেই জন্য আমরা সেটাকে চেষ্টা করলাম যে এই জায়গাটার উপরে ফোকাসটা কিভাবে করা যেতে পারে, যেটা আমরা বুঝলাম আর কি। আমি এখনো বলছি, কিন্তু স্টোরির মধ্যে মানে অনেকগুলো নাটস এন্ড বোল্টস আছে যেগুলো আরো ভালোভাবে আমাদের জানতে হবে। বাট ব্রডলি স্পিকিং যেটা এস্টাবলিশ করা গেছে হলো যে এই কজাল মেকানিজমটার জন্যই কিন্তু আর্মি ওয়াজ অ্যাক্টিভেটেড। আমি সবসময় একটু মানে সাংবাদিকরা অনেক সময় ব্যাকা ভাবে, আমরা ব্যাকা ভাবে ভাবি আর কি। তো সেটা আমরা দেখলাম যে ইন্ডিয়ার সাইলেন্স ওয়াজ ভেরি মিস্টিরিয়াস, স্পেশালি 2023-এ যখন শেখ হাসিনার উপরে ট্রিমেন্ডাস চাপ আসতে শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে। আমরা দেখতাম পিটার হাস, ডোনাল্ড লু, তারপরে অন্যান্য স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা যাওয়া করা, কি ধরনের চাপ ফেস করতে হয়েছিল। তখন ফরেন সেক্রেটারি ছিলেন মিস্টার মোমেন, মাসুদ বিন মোমেন ছিলেন ফরেন সেক্রেটারি ছিলেন, ওনাকে কিভাবে চাপগুলো ফেস করতে হয়েছিল। তো আর সেটা আমরা দেখলাম 2023-এ নভেম্বর মাসে একটা মিটিং হয়েছিল দিল্লিতে, কল 2+2, যেখানে অ্যান্টনি ব্লিংকেন এসেছিলেন, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি এসেছিলেন, আর ভারতের তরফ থেকে ছিলেন হচ্ছে মিস্টার এস জয়শঙ্কর আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। আমার মনে হয় দ্যাট ওয়াজ প্রিসাইসলি দ্য পয়েন্ট where the Indian involvement began আর কি। Although we do not have মানে যেটাকে আমরা বলি না যে ইনকন্ট্রোভার্টিবল প্রুফ অফ ইনভলভমেন্ট, সেটা খুবই চাঞ্চল্যকর তথ্য আপনি বলছেন যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে। কারণ আমরা এতদিন থেকে শুনেছি মার্কিন ইনভলভমেন্টের কথা শুনেছি, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে পরে, মানে পতনের আগে পরে বিভিন্ন সময় মার্কিন ইনভলভমেন্টের কথা বলেছেন, কিন্তু ইন্ডিয়ার ইনভলভমেন্টের কথা আমরা এখন শুনছি। কিন্তু কেন ইন্ডিয়া এরকম একটা রেজিম চেঞ্জ এর বিষয়ে গেল, যদি মানে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া দুপক্ষই থাকে? 24-এর ইলেকশনটাই তো না হতে দিতে পারতো, মানে সেখানেই তো আমরা দেখেছি ইন্ডিয়া একরকমের সমর্থন দিয়ে বরং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যে প্রক্রিয়াটা হয়েছে সেখানে ইন্ডিয়া সমর্থন দিয়েছে। হ্যাঁ, বাট ওখানে কিন্তু সবার মানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমাদের সবার দর্শকদের সবার মনে আছে, থাকা উচিত যে ওটাকেই একটা বিরাট প্রেসার পয়েন্ট হিসেবে তৈরি করা হয়েছিল। তারপরে বিএনপি সেই ইলেকশনে পার্টিসিপেট করলো না, যোগ দিল না, অ্যান্ড উই নো দি মার্কি ইলেকশন আর তার একটা কোয়েশ্চেনেবল আউটকাম। তো আর তার সঙ্গে আমার মনে হয় ওই সময়টা, না মনে হয় কেন, দ্যাট ইজ প্রিসাইসলি দ্য রিজন ওয়াই বোথ দ্য আমেরিকানস অ্যান্ড দ্য ইন্ডিয়ানস ওয়েন্ট অন টু ওয়ান সাইড। আর সেটা হলো দ্য চাইনা ফ্যাক্টর। আর ওই সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার একটা চায়নার ভিজিট হয়েছিল, যে দ্যাট এন্ডেড ইন এ ফিয়াস্কো। ওনাকে একদিন আগে বেজিং থেকে ফেরত চলে আসতে হয়েছিল, বিকজ দ্য চাইনিজ যেই প্রেশারটা ওনার উপরে এসেছিল চায়নাতে, শি কুড নট উইথস্ট্যান্ড দ্যাট প্রেশার, এন্ড দ্য চাইনিজ ফাউন্ড হার টু বি আনরিলায়েবল অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। তো যেটাকে আমরা বলি না যে মানে ধবিকা কুত্তা না ঘাটকা না ঘাটকা, সেই যে অবস্থাটা হয়ে গিয়েছিল। তো শি ফাউন্ড হারসেলফ কমপ্লিটলি বক্সড ইন ওখানে। আর তারপরেই কিন্তু ভারতবর্ষে সফর হলো ওনার, আর তখনও উনি জানতেন না এটা হতে যাচ্ছে। আর দিস ওয়াজ জুন 2024। আর ঠিক তার এক মাস পরেই কিন্তু দি এন্টায়ার প্রসেস at the domestic level began. আর সেই ডোমেস্টিক লেভেলে আমরা দেখলাম
একটা স্টুডেন্টস মুভমেন্ট হলো বেসড অন দ্য কোটা রিজার্ভেশনের ওপরে আর কি। তো ওটা হলো মানে দ্যাট ওয়াজ জাস্ট এ ফাসাড আর কি। সেই ফাসাডটা না হলে আমার মনে হয় এই স্টুডেন্টস মুভমেন্টটা করানো যেত না। আর তার পেছনেই কিন্তু নানান ধরনের নানা লেয়ার্ড লেভেল অফ কনস্পিরেসি ছিল উইদিন বাংলাদেশ। মানে সুশীল সমাজ ছিল, এনজিও ছিল, স্টুডেন্টসরা তো ছিলই, তারপরে একাডেমিক্সরা ইনভলভ ছিল। সো উই নো দ্যাট এদের যে ইনভলভমেন্টটা সেটাই আমরা কিন্তু সামনাসামনি দেখলাম। বাট তার নিচে যে ফোর্সেস গুলো প্লে করলো আর কি, আর যেভাবে এনায়েত কবির যেভাবে ব্যাপারটাকে ডিটেইলড ভাবে এক্সপোজ করেছিলেন অ্যাবাউট হাউ দি আর্মি অলসো গট ইনভলভ। মানে ওনার বক্তব্য হচ্ছে সুনির্দিষ্টভাবে আর্মির ইনভলভমেন্ট আপনার কাছে জানতে চাই, কিন্তু আমার ওই প্রশ্নটা আরেকটু আমি বুঝতে আরেকটু চাই যে মানে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই যদি চাইতো 24-এর নির্বাচনটাকেই তো মানে তারা যদি সমর্থন না দিত, বাংলাদেশে তো নির্বাচনের যেখানে কোনো দলই মোটামুটি অংশগ্রহণ করছে না, বলা হচ্ছিল আমি দামি নির্বাচন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আর জাতীয় পার্টির একটা দেখানো নির্বাচন হচ্ছিল, তখন তো ভারত এবং যুক্তরাষ্ট্র যদি বিশেষত যদি ভারত সমর্থন না দিত তাহলে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছিলই না, তাহলে তো নির্বাচনটাকে একরকমের ঠেকানো যেত বা অংশগ্রহণমূলক করবার একটা প্রক্রিয়া শুরু করা যেত। কিন্তু তখন সেটা না করে কিন্তু আমার মনে হয় যে মানে টু মাচ ওয়াটার হ্যাড অলরেডি ফ্লোন। হ্যাঁ, আর ওখানে বিএনপি কোনোভাবে ইলেকশনে যাচ্ছে না, এন্ড শি হ্যাড বিকাম অ্যাডামেন্ট, শেখ হাসিনা হ্যাড বিকাম অ্যাডামেন্ট, এক্সট্রিমলি অ্যাডামেন্ট যে সেটা উনি করিয়েই ছাড়বেন। আমার মনে হয় অনেক কিছু কিন্তু বিপরীতে ঘটতে শুরু করেছিল, যেটা ভারত হয়তো ভেবেছিল যে অ্যাভয়েড করা যেতে পারে। আমি কিন্তু বললাম যে নভেম্বর 2023-তে 2+2 মিটিং এর পরেই কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন করা হয়েছিল, ফরেন সেক্রেটারি তখন ছিল বিনায়ক ওয়াত্রা, ওনাকে বাংলাদেশের ইলেকশনের উপরে প্রশ্ন করা হয়, আর তখন উনি একটা ভেরি অড রেসপন্স দেন, যে সেটা হলো যে ইলেকশনস আর এন ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ। হ্যাঁ, আমাদের যে মানে ঠিক আছে ডিপ্লোম্যাটিক্যালি কেউ এটা বলবে না যে উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ, বাট অফ কোর্স উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ ফ্রম এ সিকিউরিটি পার্সপেক্টিভ, ফ্রম এ জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ। তো সেই জায়গাটা তখন যখন মানে she had crossed the Rubicon, so to say, as far as China is concerned. She had gone far too deep into that. আর আমার মনে হয় তখনই বোধহয় the urgency was there in order to accelerate the process of removing her. আর সেটাতে যে রোলটা প্লে করেছিল আর্মি, সেই এনায়েত ভাই এটা কিন্তু ওনার বক্তব্যে উনি অন্যান্য জায়গায় বলেছেন, আমার সঙ্গে ডিসকাশনের সময়ও কথা হয়েছে। আর সেটা হলো যে বাংলাদেশের মধ্যে যেই রোলটা আর্মি হিস্টোরিক্যালি প্লে করেছে, at very critical moments কিন্তু army has got deeply involved in politics, but this was something more. This was more than politics, because the army had taken part in almost a geopolitical decision. যেই government setup is going to prove inimical to the interests of the US and also to the Indians. সেটার কিন্তু লাইফ আর বেশি দিন প্রলং করা যাচ্ছিল না আমার মনে হয়। কেন ইউএস এবং ইন্ডিয়ার ইন্টারেস্টের বিপরীতে হয়ে যাচ্ছিল? কেন মানে কি হচ্ছিল যেটা ইউএস? বিকজ হি হ্যাড মানে যেভাবে উনি টুয়ার্ডস চায়না ঘেঁষতে শুরু করেছিলেন, right? So that was the whole idea. সেটা কিন্তু আমরা এখন অব্দিও দেখে যাচ্ছি in some form or the other, in many ways. Mr. Khalilur Rahmaনের acceptance as Bangladesh's foreign minister on মানে এই যে টেকনোক্র্যাট কোটাতে ওনার যে ট্রাভেল গুলো হচ্ছে, উনি যে দিল্লি এলেন, it is a continuation. It's almost an epilogue to the book, যদি আমরা সেভাবে বলতে চাই আর কি।